ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। শিশিরের ক্লান্ত ঠান্ডা স্বর, সাফার দিকে তাকায় মেঘা। ঠোঁট ভিজিয়ে গদগদ হয়ে বলতে আসে সাফা, আরে বেবি, তুই এত আপসেট কেন বলতো? আজ ভাইয়া কত ভালো তুই জানিস? ভাইয়াকে কেমন যেমন ভাবিস ও মোটেও তেমন নয়। আজ ভাইয়া বেস্ট, খুব কেয়ারিং, দেখবি তুই ঠিক বুঝতে পারবি। তোর তো গুড লাক, ওই বখাটে আয়ানের জায়গায় আজও ভাইয়ার মতো কাউকে পেয়েছিস তুই। বিয়ে হয়েছে তোদের, এখন থেকে আমি মেঘা আমাদের সাথে থাকবি তুই। ভাবতে পারছিস আমরা 3 ফ্রেন্ড এক বাড়িতে। ইউ নো, আই এম সো এক্সাইটেড। তুই যে আজও ভাইয়ের বউ, এটা ভাবতেই আনন্দ লাগছে আমার। এখনও কেমন অবিশ্বাস্য লাগছে সবটা। শিশির নিশ্চুপ, হাঁটু জড়িয়ে এক ধ্যানে বসে আছে। যে পরিস্থিতিতে সবটা হয়েছে শিশিরের মানতে অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। মেঘা নিজেও এখনও সবটা বুঝে উঠতে পারেনি। হাজের হঠাৎ এমন সিদ্ধান্তের মানে বোঝেনি। সাফাকে চুপ করতে ইশারা করলো সে। উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আচ্ছা তুই রেস্ট কর, আমরা আসছি। পাশেই আমাদের রুম। আজও ভাইয়ার সামনে অকওয়ার্ড ফিল করতে পারে, তবে যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই বলবি। ওকে, গুড নাইট। সাফা মেঘা বেরিয়ে আসে রুম থেকে। ঘুমে আচ্ছন্ন হয়ে আসছে দু চোখ। বিছানায় গায়ে এলিয়ে দিতেই একবিংশী পাড়ি জমাবে ঘুমের রাজ্যে। কোনো মতে ঘরে ঢুকলো। রৌদ্র আসছিল এদিকেই। মেঘাকে ঘরে ঢুকতে দেখে তড়িঘড়ি করে পিছু নিল। সাফা ঢুকেছে ওয়াশরুমে। মেঘা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। অলসতা আসে ভীষণ, মাথায় খোপা এলোমেলো। গুছিয়ে বাঁধার ইচ্ছা জাগলো না একটুও, বরং এলোমেলো খোপায় একটা কাঁটা গুঁজে দিল যাতে খুলে না যায়। টুকটাক খুচরো চুল দু হাতের সাহায্যে কানের পাশে গুঁজে দিল। অতপর হাই তুলে বিছানার দিকে এগোয় রমণী। পিছু ফেরা মাত্রই রৌদ্রকে ঘরের ভেতরে দেখে কপাল কুঁচকে আসে। অষ্টপিঠে দাঁত চেপে ফিচেক দৃষ্টিতে চেয়ে আছে লোকটা। মুখ বাঁকালো মেঘা। রৌদ্রকে পাশ কাটাতে গেলে একটানে ওর চুল গেঁথে রাখা কাঁটাটা খুলে দিল রৌদ্র। বলল একই সাথে, লেটস গো এমপি। খ্যাটখ্যাট স্বরে ঝেড়ে ওঠে মেঘা। কোথায়? শিকদার বাড়ি। তেলে বেগুনে জ্বলে ওঠে মেঘা। হিতে বিপরীত বুঝে দাঁত চেপে বলল, আপনি যান আপনার এক্স আর তার বাচ্চার কাছে। আমাকে টানছেন কেন? আমি ও বাড়িতে ছিলাম বলে বেশ অসুবিধা হয়েছিল এ কদিন, তাই না? অসুবিধা যাতে না হয় তাই আবার যেতে বলছেন আমায়। ইডিয়েট, থাপ্পড় খাবি। এসব কি বলছিস? হ্যাঁ, যা বলছি ঠিক বলছি, খবরদার চালাবেন না আমায়। মেঘা ঘুরে গিয়ে বিছানায় গায়ে দিয়ে দিল। তুলতুলে কমফোর্টার টেনে ঢেকে নেয় মাথা অবধি। চেয়েই রয় রৌদ্র, দৃষ্টিতে কিছুটা বিরক্তি। আখিলতা কুচকানো। ডাকলো ভরা গলায়, এভাকে ডাকুন গিয়ে। আমাকে নয়, আর একবার আমার নাম উচ্চারণ করলে জানে মেরে ফেলবো একদম। বেরিয়ে যান আমার রুম থেকে। কমফোর্টারের আড়ালে রাগী গলায় জবাব করলো একবিংশে। ক্ষণিকের মধ্যে রোজের বিরক্তি গায়েব হয়ে হাসে নিঃশব্দে। দেয়ালের দিকে তাকায়। রাত অনেকটা হয়েছে। এতক্ষণ রমণী ঘুমে কাদা হয়। আজ বাড়াবাড়ি হয়ে গেছে রমণীর নিকট। এখন বিরক্ত করাটা ঠিক হবে না, তবে খোঁচানো ঠিক হবে। দুষ্টু বুদ্ধি ভর করে মাথায়। ঘাড় উঁচিয়ে দায়সারাভাবে বলে রৌদ্র, ওকে, চলে যাচ্ছি আমি। ক্ষণিকেই ঘর নিস্তব্ধ। ঘাপটি মেরে শুয়ে আছে মেঘা। চোখ কান তীক্ষ্ণ। শুয়ে থেকেই পাশে কারোর উপস্থিতি টের পেল। ধীরে ধীরে কাছে আসছে। এক পর্যায়ে জাপটে ধরল মেঘাকে। ছাদ করে চমকে উঠল একবিংশী। তৎক্ষণাৎ ভেসে আসলো চিকন মেয়েলি কণ্ঠের উচ্ছ্বাস, ওফ মেঘা, ইউনো, এ কয়দিন তোকে কত বেশি মিস করেছি। অনেক অনেক মিস করেছি, অনেক 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 বেশি। পুরো শ্বাস বন্ধ হয়ে আসছিল তোকে ছাড়া। অবশেষে তুই ফিরে এসেছিস, আর ছাড়ছি না তোকে। মেঘা ছ্যাদ করে উঠলেও পরক্ষণে নিজেকে সামলে নেয়। মুখের ওপর থেকে কমফোর্টার সরায় এক ঝটকায়। সাফাকে দেখে হাফ ছাড়ে। মাথা তুলে তাকায় রৌদ্রের অবস্থান অনুযায়ী। লোকটা নেই, চলে গেছে তার মানে। কেন জানি তার চলে যাওয়াটা সহ্য হলো না। মুখে চলে যেতে বলতেও মন চাইছিল ওই লোকটা থাকুক।
একটু জ্বালাতন করুক মেঘাকে, কিন্তু হলো না। মুখ কাদো কাদো হয়ে আসে রমণীর। মৃদুমন্দ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে, চলে গেছে রায়নামুখ? হুম, কিছু না। আমি তোকে খুব বেশি মিস করেছি, ঘুমা এখন। এতক্ষণে ঘরে ঢুকে আদ্র প্রথমেই চোখ পড়ে বিছানার উপর। গুটিসুটি হয়ে হাঁটু জড়িয়ে বসে আছে শিশির, মাথাটা হাঁটুতে নামিয়ে ডান কাত করে রাখা, দৃষ্টি শূন্যে কোথাও। হাঁচু নীরব থেকে কিয়ৎকাল পরক করলো ওকে। ধীরে শব্দহীন দরজা টানলো। বড্ড ঝক্কি গেছে আজ, গা ম্যাচ ম্যাচ করছে। কথা বলল না সে। শ্যামলিনী তার উপস্থিতির আভাস পেয়েছে, তবুও নড়ল না, স্থবির রইল। নতুন এই ঘরে ওই গুরুগম্ভীর লোকটার উপস্থিতির শিশির অনুভূতি বিরক্ত লাগছে তার। আজও পা বাড়িয়ে কাবার থেকে কাপড় বের করে সোজা ঢুকলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরোয় মিনিট 10। পরনে ট্রাউজার, উদাম শরীর, মাথা মুছতে মুছতে বেরোলো। এতক্ষণে স্থির ছিল শিশির, চোখে ঘুম নেই আজ, বড্ড ক্লান্ত। তবে সেই অবসাদ দূরের তাগাদা নেই। বেখেলে ভুলে শিশিরের নজর পড়ে ওর দিকে। লোকটা উদাম খোলামেলা শরীর দেখে এক ঝটকায় দৃষ্টি সরিয়ে নেয়, চোখ বুজে নেয় রমণী। খামচে ধরে শাড়ির কুচি, ঢোক গিলতেও গলায় বাঁধে। কিছু একটা দলা পাকিয়ে আটকায় শ্বাসনালীতে। ঠান্ডায় কেঁপে ওঠে আদ্র। ফুল স্লিভের সুইট শার্ট পরে নেয় একটা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সময় নিয়ে কিছু করলো। ড্রয়ার দিয়ে ভেজা চুল শুকিয়ে অতঃপর ফিরল রমণীর পানে। নিঃশব্দে শ্বাস ফেলল। সোফার ওপরে রাখা একটা শাড়ি, আজও সেটা হাতে তুলে নিয়ে যায়। শিশিরের পাশে গিয়ে থামে, কণ্ঠ খাদে নামিয়ে বলে, চেঞ্জ করে এসো। রমণী নির্বাক, চক্ষুদায় বুঝেছে, খোলার চেষ্টাও করলো না। আজও আবার বলে, এবেলায় কণ্ঠ উঁচু করে খানিকটা, কি হলো, কথা কানে যাচ্ছে না? ওঠো, চেঞ্জ করে এসো গিয়ে। তবুও ভাবভঙ্গিমায় পরিবর্তন নেই, নড়চড় নেই একটুও। তপ্ত শ্বাস ফেলল আদ্র, শাড়িটা রাখলো বালিশের পাশে। কথা বাড়ালো না আর, চুপচাপ ঘুরে এসে শুয়ে পড়ল ডান দিকে। উবু হয়ে শুয়ে চোখ বুজে নেয় সে, অথচ বক্ষ পিঞ্জরে উথাল পাথাল তাণ্ডব চলছে। জোরালো তার শ্বাস প্রশ্বাস। নিজেকে ধাতস্থ দেখালেও ওপর মিনিট 10 পেরোয়। শিশির মাথা তুলে আলগোচে পাশ ফিরে চায়। নিজের পাশে আদ্রকে শুয়ে থাকতে দেখে গা আনচান করে তার। আচমকা ঠোঁট ভেঙে ফুপিয়ে ওঠে, হেঁচকে ওঠে গলা চিরে। অগত ঘাড় ফিরিয়ে ধক করে যায় আদ্র, উঠে বসে এক লাফে। মেয়েটাকে আকস্মিক কাঁদতে দেখে চোখ কুচকায়। ব্যাপারটা কি হলো? ওর ঘুমানোটা কি পছন্দ হলো না এই মেয়ের? ঝাড়ি মেরে সে, এভাবে কাঁদছো কেন? বেয়াদব বাসও করবে? কান্নার মাঝে থতমত খায় শিশির। সে কি ভেবে কাঁদলো, আর এই লোকটা কি বলছে? কথাটা গায়ে মাখলো না মেয়েটা, চোখে স্থির করলো। হামটা কেন করলেন স্যার? মেয়েটার শান্ত ভেজা নরমরে কণ্ঠ ভেসে আসে। আদ্রের প্রতি উত্তর সহসা, কি করেছি? এই বিয়ে কেন করলেন? এটা ইচ্ছে হয়েছে তাই, চেঞ্জ করে এসো। শুয়ে পড়ো, নাকি অন্য কিছু করতে চাইছো? ছি, বাজে কথা বলবেন না একদম। ইচ্ছে হয়েছে? হঠাৎ ইচ্ছে হলো কেন? কেন এভাবে নষ্ট করলেন আমার জীবনটা? নষ্ট করলেন তো, বিষিয়ে দিলেন আমার জীবনটা। বুঝতে পারছেন আপনি কি করেছেন? স্যার, কেন করলেন এমনটা? এই অঘটন, এটা কেন ঘটালেন? আমি আমি কি করব এখন? কি করে সামলাবো এটা? মাথা চেপে ধরে আরও বেশি ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। ফিকরে উঠল, হাতের বক্ষস্থল ধক করে ওঠে। বলে নিজেকে সংযত রেখে, কিচ্ছু করতে হবে না তোমায়, শুধু সংসার করবে, তাতেই হবে। সংসার? কিসের সংসার? কার সাথে সংসার করব আমি? আপনার সাথে? মাথা খারাপ হয়ে গেছে আপনার? আরে, আপনি আমার টিচার, ভুলে গেছেন এটা? আমি আপনার স্টুডেন্ট। কোন দিক থেকে এটা ভাবতে পারলেন আপনি? একটু রুচিতে বাঁধল না? সুযোগ পেলেন আর লুফে নিলেন? জি স্যার, আমার ভাবতেও অস্বস্তি হচ্ছে। কি করলেন আপনি এটা? আমাকে এভাবে বিয়ে করার কোনো যথাযথ কারণ ছিল না। আপনার কাছে তো আরও ছিল না, তবুও কেন করলেন আপনি এমনটা? কেন বিয়ে করলেন আমায়? বয়স হচ্ছে, বিয়ে করার প্রয়োজন ছিল, তাই তোমায় বিয়ে করেছি। শিশির তাজ্জব বনে, বিছানা ছেড়ে নামে। কি সরল স্বীকারোক্তি লোকটার!
কণ্ঠে কৌতুক। রসিকতা করেছেন হয়তো, অথচ শিশির সিরিয়াস। ভেজা চোখে মুছে আবারও বললেন, মজা করছি না আমি। আর আপনার এসব হেয়ালি কথাবার্তা শোনার কোনো আগ্রহ নেই আমার। আমি এই বিয়েটা শুধুমাত্র করেছি আমার আপুর জন্য। বাধ্য হয়ে এ বিয়ে করেছি আমি। আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। সম্ভব নয় আমার পক্ষে। কোনো দিন না। ডিভোর্স চাই আমার। আর আমি এই বিয়েটা করেছি আমার জন্য। অবাধ্য হয়ে বিয়ে করেছি। তোমাকে ছেড়ে দেওয়া সম্ভব নয় আমার পক্ষে। তোমাকে চাই আমার। স্যার, বলো, শুনছি আমি। পাগল হয়ে গেছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে? এতটা নিচ আপনি? ছি, আমি আপনি আমার টিচার। ও শ্যাট আপ যাদব। ছি ছি করবে না একদম। আমি তোমার টিচার কেবল ইউনিভার্সিটিতে। নট আই এম ইয়োর নাও আই এম ইয়োর হাজব্যান্ড, লিগেলি হাজব্যান্ড। তো কি, হাজব্যান্ড হয়েছেন, বিয়ে হয়েছে বলে মাথা কিনে নিয়েছেন? হুম, শুধু মাথা নয়, গোটা তুমিটাকে কিনে নিয়েছি আমি। শিশির অস্বস্তিতে চোখ নামিয়ে নেয়, দুহাতে মুখ চেপে ধরে আওড়ায় কোঞ্জনরত স্বরে, আমি থাকবো না এই সম্পর্কে, কিছুতেই না। আপনাকে আগে যা ভেবেছিলাম তার থেকেও নিকৃষ্ট আপনি। আমি থাকবো না, চলে যাব। আমার আপুর কথা ভেবে এই বিয়েতে করেছি আমি। এখন ডিভোর্স চাই আমার। আপনার মতো সুযোগ সন্ধানী লোকের কাছে থাকবো না আমি, কোনো দিন না। শুনুন, শুনে রাখুন, ডিভোর্স চাই আমার। বুঝছেন আপনি? আপাতত তোমাকে বুঝতে চাইছি না, কারণ আমি তোমাকে চাই। তোমাকে বুঝতে গেলে আমার চাওয়া অপূর্ণ রয়ে যাবে। শিশির একে একে তাজ্জব বানায়। কিছু বুঝে পায় না, কেন করছেন এমনটা লোক। ওকে আরও তাজ্জব বানিয়ে আদ্র আবার বলে ঠোঁট পাকায়, অ্যান্ড আই নো ইটস আওয়ার ফার্স্ট নাইট। ছাড় দিচ্ছি, তবে ছেড়ে দিচ্ছি না তোমায় বেয়াদব। ঘুমাও এসে। এই বলে আবার ঠোঁট বাঁকিয়ে হাসে আদ্র, মাথা নামিয়ে শুয়ে পড়ে আগের ন্যায়। ওর এমন নির্লজ্জ কথা শুনে শিশিরের গায়ে সূচের মতো বিধে বিকৃত হয়ে আসে চোখ মুখ। ফোঁস করে শ্বাস ফেলে সে মাথার দোপাট্টা এক টানে খুলে মেঝেতে ছুঁড়ে মারে। গজগজ করে ঘর ছাড়ে গিয়ে থামে ব্যালকনিতে। খোলা দমকা দমকা তালে বাড়ি খায় শীর্ণ কায়ায়। উপর পানে মুখ তুলে মেয়েটা। কী সব হলো ওর সাথে? কেন হলো এসব? মানা যে বড্ড কঠিন। আদ্র যে নিজেকে নিজের স্বামী হিসেবে কল্পনা করতেও কেমন জড়িয়ে যাচ্ছে সবটা। স্থির হয়ে এক কোণে ইজি চেয়ারটায় বসে মেয়েটা, মুখের ওপর পানে মুখটা ওপর পানে করে শ্বাস টানে ঘন ঘন। চোখের কার্নিশ ভিজে আসে বারংবার। মাথা ঝাঁকায় দুদিকে। বুঝে নেয় চোখের পাপড়ি। আর মেলে রাখা দায় হয়ে পড়েছে ভীষণ। চোখ নিভে আসছে আপনা আপনি। শাড়ি ভেদে শীতের তোপে ঠান্ডা অনুভব হচ্ছে বড্ড। তবুও পরোয়া নেই। ধীরে ধীরে মিয়ে যায় শ্যামলিনী। চলবে। এই পর্বটি বোনাস পর্ব ছিল, এই জন্য এতটা ছোট। সরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।